প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রভাষক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের মিলের নীতি দর্শন কোর্স থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু মিলের নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা ও মানুষের মর্যাদা সম্পর্কীয় মতবাদ। প্রিয় শিক্ষার্থী, মিল তার নৈতিক মতবাদে আলোচনা করতে গিয়ে তিনি মূলত তার উপযোগবাদকেই নির্দেশ করেছেন। অর্থাৎ তার উপযোগবাদ অনুযায়ী সর্বাধিক লোকের জন্য সর্বাধিক যে পরিমাণ সুখ আমাদের কামনা করা উচিত, আমরা সেই সুখকেই কামনা করে থাকি। অর্থাৎ সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ অন্বেষণ করাই আমাদের উচিত। মিল তার এই নৈতিক মতবাদ আলোচনা করতে গিয়ে এই নৈতিক মতবাদে বিবেকের যে ভূমিকা সে সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিবেক সম্পর্কে আলোচনা করেছি। বিবেক সম্পর্কে আমরা আলোচনায় দেখেছি যে বিবেক হলো এমন একটি বৃত্তি বা নীতি যা আমাদের কোন কাজটি অন্যায় আর কোন কাজটি ন্যায় তা নির্ধারণ করে থাকে। সুতরাং বিবেকের এই নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব এবং মিল তার মতবাদ আলোচনা করতে গিয়ে মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে মিল দেখিয়েছেন যে আমরা যে নিম্ন স্তরবৃত্তির সুখ এবং উচ্চ স্তরবৃত্তির যে সুখ, উভয় সুখের মধ্যে আমরা পার্থক্য করে থাকি এবং মানুষের যে মর্যাদা, এই মর্যাদার কারণেই কিন্তু মানুষ উচ্চ স্তরের সুখ কামনা করে থাকে এবং নিম্ন স্তরের সুখকে বর্জন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই মিলের নীতি দর্শন কোর্সের যে পাঠ, এই পাঠ শেষে তোমরা যে বিষয়টি জানতে পারবে, অর্থাৎ আজকের যে শিক্ষণফল, সেই শিক্ষণফল হলো মিল নৈতিক মতবাদ সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে আমরা একটি প্রাথমিক ধারণা লাভ করব এবং এই বিবেক কি, বিবেক সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং মিল তার যে নৈতিক মতবাদ আলোচনা করেছেন, এই নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা এবং আমরা যে মানুষ, সেই মানুষের মর্যাদা সম্পর্কে তিনি আলোচনা করেছেন, সে বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জন স্টুয়ার্ট মিল তার নৈতিক মতবাদ বলতে মূলত উপযোগবাদকেই বুঝিয়েছেন। উপযোগবাদ মতবাদে তিনি তার বিষয়টি আলোচনা করেছেন এবং উপযোগবাদের ব্যাখ্যায় তিনি বলেন, উপযোগবাদ হলো এমন একটি নৈতিক মতবাদ যেখানে সর্বাধিক লোকের সর্বাধিক পরিমাণ সুখ কামনা করা উচিত। অর্থাৎ যে কাজ সর্বাধিক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ দিতে পারে সে কাজটি নৈতিকভাবে গ্রহণযোগ্য বা সে কাজটি নৈতিকভাবে ভালো। আর যে কাজটি সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ দিতে যোগ্য নয়, অর্থাৎ যে কাজ সর্বাধিক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ দিতে পারে না, সে কাজটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সে কাজটি অন্যায় বা সে কাজটি মন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিল মূলত তার নৈতিক মতবাদ বলতে এই উপযোগবাদকেই নির্দেশ করেছেন এবং তিনি তার এই নৈতিক মতবাদ আলোচনা করতে গিয়ে সেই নৈতিক মতবাদের পিছনে যে বিবেকের যে ভূমিকা রয়েছে, সেই বিবেকের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। আমরা এর আগে বিবেক সম্পর্কে, মতবাদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার জন্য আমি তোমাদের বিবেক সম্পর্কে আবার একটু সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিবেক বলতে মূলত আমরা সেই বিষয়কে বুঝে থাকি যা নীতিবিদ্যায় নৈতিক অবধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই বিবেককে নৈতিক অবধারণের কর্তা বলা হয়। এবং আমরা বিবেক বলতে এমন একটি বিষয় বা এমন একটি নীতিকে বুঝে থাকি যা আমাদের কাজের ন্যায় অন্যায়ের বিচার করে থাকে। অর্থাৎ কোন কাজটি নৈতিকভাবে ভালো, এই বিবেক আমাদের নির্ধারণ করে দেয় এবং কোন কাজটি নৈতিকভাবে মন্দ, সেই বিষয়টি এই বিবেক আমাদের নির্ধারণ করে দেয় বা বিবেক এই ন্যায় অন্যায়ের বিচার করে থাকে। সুতরাং বিবেক বলতে আমরা এমন একটি বৃত্তিকে বুঝিয়ে থাকি যা ন্যায় অন্যায়ের পার্থক্য করে থাকে বা কোনো কাজের নৈতিকভাবে মূল্য নির্ধারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, বিবেক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এক প্রকার মানসিক শক্তি বা ক্ষমতাকে বুঝে থাকি। অর্থাৎ বিবেক হলো এমন একটি বৃত্তি যা আমাদের মানসিকভাবে কাজ করার শক্তি বা ক্ষমতা যোগায়।
আবার নৈতিক বৃত্তি বলতে যে মানসিক শক্তি বা ক্ষমতা বোঝায় যার দ্বারা কাজের নৈতিক গুণ নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনো কাজকে ভালো বা মন্দ বলে বিচার করতে হলে এই বিবেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। নৈতিক বৃত্তির জন্যই কোনো কাজকে আমরা যথাযথ বা অনুচিত, ভালো বা মন্দ বলে জানতে পারি। এই নৈতিক যে বৃত্তি, এই নৈতিক বৃত্তি হলো বিবেক। বিবেকের সাহায্যে কাজের নৈতিক মূল্য নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিবেক বলতে এমন একটি বিষয়কে বুঝে থাকি যার দ্বারা আমরা কোনো কাজের ভালো বা মন্দ বিচার করে থাকি এবং সেই কাজের নৈতিক মূল্য আমরা নির্ধারণ করে থাকি। এর ফলে আমরা নির্ধারণ করতে পারি যে কোন কাজটি আমাদের করা উচিত আর কোন কাজটি করা অনুচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক সম্পর্কে বাটলার তার নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন এবং তিনি তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন যে বিবেকের কারণেই আমরা কাজের মধ্যে একটি কাজকে বেছে নেই এবং সেই কাজটি করার আমরা নির্দেশ দিয়ে থাকি বা সেই কাজটি করার পক্ষে আমরা যুক্তি দাঁড় করি। তিনি বিবেক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিবেকের দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। অর্থাৎ বিবেকের একটি জ্ঞানমূলক দিক বা যুক্তি চিন্তনমূলক দিক আছে। এটি হচ্ছে বিবেকের তাত্ত্বিক বা বুদ্ধিমূলক ব্যাপার। যেমন কোনো কাজের উদ্দেশ্য, অভিপ্রায়, উপায়, লক্ষ্য, ফলাফলের উপর চিন্তা ভাবনা করতে বিবেক আমাদের সক্ষম করে তোলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক বলতে আমরা এমন একটি বিষয় বা এমন একটি জ্ঞানমূলক বা এমন একটা চিন্তনমূলক দিককে বুঝে থাকি যার দ্বারা আমরা কোনো কাজটি করার জন্য সেই কাজের পিছনে যে উদ্দেশ্য বা লক্ষ্য বা অভিপ্রায় থাকে তা কিন্তু আমরা বিবেকের সাহায্যে নির্ধারণ করে থাকি এবং পরবর্তীতে সে কাজের ফলাফল কী হবে সে সম্পর্কে আমরা একটি ধারণা কিন্তু বিবেক আমাদের দিয়ে থাকে। সুতরাং বাটলার বিবেকের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বিবেকের এই যে বুদ্ধিমূলক যে বিষয় বা চিন্তনমূলক বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং এই বুদ্ধিমূলক বা চিন্তনমূলক বিষয়ের দ্বারাই কিন্তু আমরা কোনো কাজের উদ্দেশ্য, ফলাফল বা ভবিষ্যৎ কি ফল দিতে পারে সে সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি বিবেক সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বিবেকের আরেকটি দিক, সেটা বিবেকের আদেশমূলক বা কর্তৃত্বমূলক দিকের কথা তিনি বলেছেন। তিনি বলেন যে বিবেক আমাদেরকে একটি কাজের পরিবর্তে আরেকটি কাজ বাছাই করার জন্য নির্দেশনা প্রদান করে থাকে এবং সেই নির্দেশ মোতাবেক কিন্তু আমরা কাজটি বাস্তবায়ন করে থাকি। সুতরাং বিবেক আমাদেরকে আদেশ দেয় যে কোন কাজটি আমরা করব। অর্থাৎ একাধিক কাজের মধ্যে আমরা একটি কাজকে নির্দেশ বা নির্বাচন করে থাকি এবং সেই কাজটি কিন্তু আমরা বাস্তবায়ন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবার সিডি ব্রড বলেন যে বিবেক হলো এমন একটি বিষয় যা আমাদেরকে কাজ করার নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ বিবেক যা হলো ক্রিয়ামূলক, অর্থাৎ যা আমাদের কাজ করিয়ে থাকে। অর্থাৎ ভালো কাজ করতে বিবেক আমাদেরকে সক্রিয় করে তোলে এবং মন্দ কাজ করা থেকে বিবেক আমাদেরকে বিরত রাখে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক বলতে সিডি ব্রড এমন একটি বিষয়কে বুঝিয়েছে যা আমাদেরকে কাজ করার জন্য প্রেরণা দেয় বা কোনো কাজটা করার জন্য আমাদেরকে সক্রিয় করে তোলে। কিন্তু যে কাজটি ভালো সেই কাজটি করার জন্যই কিন্তু বিবেক আমাদেরকে তাড়না দেয় এবং বিবেক আমাদেরকে সক্রিয় করে তোলে বা কর্মক্ষম করে তোলে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক এমন একটি বিষয় যা আমাদেরকে ভালো কাজ করার যেমন তাগিদ দেয়, ঠিক একই রকমভাবে মন্দ কাজ করা থেকে কিন্তু বিবেক আমাদেরকে বিরত রাখে। সুতরাং সিডি ব্রড বিবেক বলতে এমন একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন যা আমাদেরকে ভালো কাজ করার জন্য তাগিদ দেয় এবং মন্দ কাজ করার জন্য বিবেক আমাদেরকে বিরত রাখে বা নিষ্ক্রিয় করে রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বিবেক সম্পর্কে আলোচনা করতে গিয়ে উইলিয়াম লিলি বিবেকের নয়ার্থক এবং সদর্থক উভয় দিকের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ সদর্থক দিক বলতে আমরা এমন বিষয়কে বুঝে থাকি যা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করার জন্য নির্দেশ দেয়। আর নয়ার্থক দিক বলতে আমরা সেই কাজটিকে বুঝে থাকি যা আমাদেরকে মন্দ কাজ করার থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং উইলিয়াম লিলি বিবেকের নয়ার্থক এবং সদর্থক দিক সম্পর্কে
আলোচনা করতে গিয়ে সেই বিষয়টির কথা বলেছেন, অর্থাৎ যে কাজটি আমাদেরকে ভালো কাজ করার জন্য প্রেরণা দেয় এবং যে কাজটি আমাদেরকে মন্দ সেই কাজটি করা থেকে আমাদেরকে বিরত রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেকের আরেকটি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো যে উপলব্ধিমূলক। অর্থাৎ আমরা বিবেক বলতে সেই উপলব্ধির কথা বলেছি যা আমাদেরকে কাজের যে ভালো দিক বা মন্দ দিক সেই বিষয়টি বুঝতে আমাদেরকে সক্ষম করে তোলে। প্রিয় শিক্ষার্থী, বিবেকের মধ্যে আরেকটি অনুভূতির দিক আছে। বিবেক যখন একটি কাজকে অনুচিত বলে মনে করে তখন বিবেকের প্রভাবে আমাদের মনের মধ্যে একটি বেদনাদায়ক অনুভূতির সৃষ্টি হয়। অর্থাৎ বিবেক সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখি যে বিবেকের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আমরা যখন কোনো কাজটিকে মন্দ বলি তখন কিন্তু আমাদের ভিতরে একটি অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতি হলো বিবেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কানসহ অনেক চিন্তাবিদ বিবেককে অভ্রান্তিজনক বলেছেন। আবার বিবেক বাহিরের প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে, এই জন্য বিবেক বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিতে পারে এবং ক্রমান্বয়ে বিবেকের নির্দেশ না মানলে বিবেক দুর্বল হয়ে থাকে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবেক বলতে আমরা এমন একটা বিষয়কে বুঝে থাকি যা বাহিরের প্রভাব মুক্ত, এবং বিবেক সব সময় আমাদেরকে একটি নির্দেশনা প্রদান করে থাকে। আমরা যদি বিবেকের সেই নির্দেশ মেনে চলি তাহলে কিন্তু বিবেক আরও সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বিবেকের যদি আমরা নির্দেশনা না মানি তাহলে বিবেক কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, সুতরাং বিবেক বলতে আমরা এমন একটি নীতিকে বুঝিয়ে থাকি বা এমন একটি বৃত্তিকে বুঝিয়ে থাকি যা কাজের ভালো বা মন্দ বা ন্যায় বা অন্যায়ের বিচার করে থাকে, এবং এই বিবেকের দ্বারাই আমরা কোনো কাজের ভালোত্ব বা মন্দত্ব নিরূপণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিবেক সম্পর্কে আলোচনা করলাম, বিবেক সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করলাম এবং বিবেক সম্পর্কে আমরা আলোচনায় গিয়ে দেখলাম যে বিবেক বলতে আমরা এমন একটি বিষয়কে বুঝে থাকি যা আমাদের কোনো কাজের ভালো বা মন্দ বা ন্যায় বা অন্যায় বিচার করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মিলের নৈতিক মতবাদ আলোচনা করলাম এবং বিবেক সম্পর্কে আলোচনা করলাম, এখন এই মিলের এই নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা কি বা বিবেকের কাজ কি সে সম্পর্কে আলোচনা করব। আমরা মিলের নৈতিক মতবাদের ক্ষেত্রে দেখেছি মিল মূলত তার উপযোগবাদকেই বুঝিয়েছেন। মিল বলেন নীতিবিদদের ক্ষেত্রে মানদণ্ড একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, তেমনি উপযোগবাদের ক্ষেত্রে অনুমোদন একটি অত্যাবশ্যকীয় বিষয় হিসাবে পরিগণিত। নৈতিক মানদণ্ড ছাড়া যেমন আচরণের ভালোত্ব মন্দত্ব নিরূপণ করা যায় না, তেমনি নৈতিক অনুমোদন ছাড়া কোনো নৈতিক মানদণ্ড কার্যকরী বলে পরিগণিত হয় না। অর্থাৎ নৈতিক অনুমোদনের বিষয় তিনি আলোচনা করেছেন। নৈতিক অনুমোদনটা কি? যে বিষয় বা শক্তি আমাদেরকে নৈতিক কাজ করতে বাধ্য করে তাকে নৈতিক অনুমোদন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ মিল তার যে নৈতিক মতবাদ বা উপযোগবাদ আলোচনা করেছেন, অর্থাৎ যে কাজটি ভালো বা যে কাজটি মন্দ সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি নৈতিক অনুমোদনের কথা বলেছেন। এখন নৈতিক অনুমোদন বলতে আমরা সেই বিষয় বা শক্তিকে বুঝে থাকি যে শক্তি আমাদেরকে নৈতিক কাজ করতে বাধ্য করে তোলে, অর্থাৎ যে শক্তির দ্বারা আমরা নৈতিকভাবে কোন কাজটি ভালো সেই কাজটি করে থাকি, সেই শক্তিকে কিন্তু মিল নৈতিক অনুমোদন বলেছেন। প্রিয় শিক্ষার্থী, মিল তার দুই রকমের নৈতিক অনুমোদনের কথা বলেছেন। এক হলো বাহ্যিক অনুমোদন আর এক হলো অভ্যন্তরীণ অনুমোদন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই বাহ্যিক অনুমোদন নিয়ে আলোচনা করব। মিল বলেন যেসব বাহ্যিক শক্তি মানুষকে উপযোগ নীতি অনুসারে কাজ করতে অনুপ্রাণিত করে তাকে বাহ্যিক অনুমোদন বলে। বাহ্যিক অনুমোদনে মানুষ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কোনো কিছু গ্রহণে বা বর্জনে বিরত থাকে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ উপযোগবাদ নীতি অনুসারে কাজ করতে গেলে বাহিরের কিছু শক্তি আমাদেরকে সেই কাজ করতে প্রেরণা যোগায়। সেই বাহ্যিক যে বিষয়, সে বাহ্যিক বিষয়কে এই শক্তিকেই মিল বাহ্যিক অনুমোদন বলেছেন। এই বাহ্যিক অনুমোদনের কারণে আমরা কোনো কাজ করে থাকি, আবার কোনো কাজ করা থেকে আমরা
বিরত থাকি। যেমন অন্যের সহায়তা পাওয়ার আশায় বা ঈশ্বরের অনুগ্রহ লাভের আশায় মানুষ কোনো কাজ গ্রহণ বা বর্জন করে থাকে। সুতরাং আমরা দেখছি যে মানুষ যদি কোনো কিছু পেতে চায় বা পাওয়ার আশা করে বা যদি ঈশ্বরের ভালোবাসা পেতে চায় বা ঈশ্বরের অনুগ্রহ পেতে চায়, তাহলে মানুষ কিন্তু কোনো কোনো কাজ গ্রহণ করে, আবার কোনো কোনো কাজ বর্জন করে। অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু আমরা কোনো কাজ করে থাকি বা কোনো কাজ করা থেকে বিরত থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিল বলেন যে ভালোবাসার কারণে মানুষ অনেক সময় অনেক কাজ করা থেকে নিজেকে বিরত রাখে, আবার অন্যের প্রতি সহানুবশত মানুষ অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করে থাকে। তাই মিল এগুলোকে বাহ্যিক অনুমোদনের পর্যায়ভুক্ত করতে চেয়েছেন। সুতরাং মিল তার যে নৈতিক মতবাদ, সেই নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে বাহ্যিক বিষয়ের কথা বলেছেন, যে বা বাহ্যিক যে শক্তির কথা বলেছেন বা বাহ্যিক যে অনুমোদনের কথা বলেছেন, সেখানে বলেন যে মানুষের মধ্যে যে ভালোবাসা আছে, ভালোবাসার কারণেই কিন্তু আমরা কোনো কাজ করে থাকি, আবার কোনো কাজ করা থেকে বিরত থাকি। বা আমরা যদি অন্যের প্রতি সহানুবশিত বা অন্যের প্রতি আমরা সহানুভূতিশীল হই, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে কোনো অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সহানুভূতির বশবর্তী হয়ে কোনো কাজ করে থাকি, আবার কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিল তার অভ্যন্তরীণ অনুমোদন সম্পর্কে আলোচনা করেছেন এবং অভ্যন্তরীণ অনুমোদন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে আমাদের মনের মধ্যে এক প্রকার সূক্ষ্ম অনুভূতি আছে। এই অনুভূতি মানুষকে কাজ করতে অনুপ্রেরণা জাগায়। মিল বলেন মানুষের মধ্যে অভ্যন্তরীণ আবেগ বা অনুভূতি একান্তই সহজাত, অর্থাৎ জন্মগতভাবেই এটি মানুষের মধ্যে স্থিত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগবাদ নীতি অনুযায়ী কাজ করতে গিয়ে মিল মানুষের মনের মধ্যে এক প্রকার সূক্ষ্ম অনুভূতির কথা বলেছেন। অর্থাৎ মানুষের মনের মধ্যে যে এক প্রকার শক্তি থাকে যা একান্তই সহজাত, এবং এই অনুভূতির কারণেই কিন্তু আমরা কোনো কাজ করে থাকি এবং এটি মানুষ জন্মগতভাবেই কিন্তু এই শক্তিটা লাভ করে থাকে। এবং মিল এই মানুষের সূক্ষ্ম অনুভূতিকেই অভ্যন্তরীণ অনুমোদন বলেছেন। মিল তার উপযোগবাদী মতবাদে অভ্যন্তরীণ অনুমোদনের ব্যাখ্যা বারবার যে সূক্ষ্ম অনুভূতির কথা বলেছেন তাই হলো মানুষের বিবেক। সুতরাং মানুষের মধ্যে যে বিবেক বোধ রয়েছে, এই বিবেক বোধের কারণেই মানুষ তার কোন কাজটি ন্যায় আর কোন কাজটি অন্যায় তা উপলব্ধি করতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু মানুষ কাজ করে থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু মানুষ ভালো কাজ করার জন্য উৎসাহ লাভ করে থাকে, এবং যে অন্যায় কাজ, সেই অন্যায় কাজ করা থেকে মানুষ কিন্তু নিরুৎসাহিত বোধ করে। সুতরাং মানুষের মধ্যে যে বিবেকবোধ, এই বিবেকবোধের কারণেই কিন্তু মানুষ কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখছি মিল তার নৈতিক মতবাদে যে উপযোগবাদ, সেই উপযোগবাদে বিবেকের ভূমিকা কী সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখেছেন যে কোন কাজটি সর্বাধিক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ দিতে পারে, সেই কাজটি নির্ধারণ করতে গিয়ে আমাদের মনের মধ্যে যে এক প্রকার সূক্ষ্ম অনুভূতি শক্তি আছে, সেই শক্তি কিন্তু নির্ধারণ করে দেয় যে কোন কাজটি ভালো বা কোন কাজটি মন্দ, এবং যে সূক্ষ্ম অনুভূতি, এই সূক্ষ্ম অনুভূতির শক্তিই কিন্তু বিবেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানুষের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি রয়েছে, সেই অভ্যন্তরীণ শক্তি বা অনুভূতির শক্তিটাই হলো মিলের মতে বিবেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজন্য মিল বলেন যে বিবেকের কারণেই আমরা ভালো কাজ করে থাকি এবং মন্দ কাজ করা থেকে বিরত থাকি। আর যদি কোনো কারণে কর্তব্য অবহেলা করে, তাহলে মানুষ মনের মধ্যে এক ধরনের যন্ত্রণার উদ্রেক হয়, এবং এই যন্ত্রণাকে বলা হলো বিবেকের দংশন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় বলে থাকি যে মানুষের মধ্যে যে বিবেক বলতে একটা শক্তি রয়েছে, আবার সেই বিবেকের কিছু দংশনও রয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো অন্যায় কাজ করে থাকি, তাহলে কিন্তু আমরা সেই অন্যায় কাজের দ্বারা কিন্তু আমরা দংশিত হয়ে থাকি, বা আমরা যদি কোনো কাজের অবহেলা করে থাকি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সেই আমাদের ভিতরে একটা যন্ত্রণার উদ্রেক হয়, এবং মিল এই যন্ত্রণাকে বলেছেন বিবেকের দংশন। তাই মিল বলেন যে মানুষের মধ্যে বিবেকবোধই মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে, মানুষ অন্যের প্রতি সুখ কামনা করে থাকে বা অন্যের সুখ বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তাই মিল বলেন বিবেকের নিয়ন্ত্রণই হলো মানুষের নৈতিক কাজের যথার্থ নিয়ন্ত্রণ। সুতরাং মিল বিবেক বলতে এমন একটি শক্তিকে বুঝিয়েছেন যে শক্তি আমাদের নিজের মধ্যে যে অন্যের প্রতি ভালোবাসা বা অন্যের প্রতি
প্রিয় শিক্ষার্থী, তাহলে মিল তার নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা আলোচনা করতে গিয়ে বলেছেন যে বিবেক বলতে আমরা এমন এক সূক্ষ্ম অনুভূতি বুঝে থাকি, বা বিবেক বলতে আমরা এমন একটি শক্তিকে বুঝিয়ে থাকি যে শক্তিটির কারণেই কিন্তু মানুষ কোন কাজটি নৈতিকভাবে ভালো বা কোন কাজটি নৈতিকভাবে মন্দ তা নির্ধারণ করে থাকি এবং আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকি। আর যদি মানুষ কোনো কাজের প্রতি অবহেলা করে থাকে তাহলে কিন্তু মানুষ বা কোনো মন্দ কাজ করে থাকে তাহলে কিন্তু মানুষ এক প্রকার যন্ত্রণায় ভুগতে থাকে, মানুষ নিজেকে অনুতপ্ত করতে থাকে, এবং এই বিষয়টিকে কিন্তু মিল বলেছেন বিবেকের দংশন। প্রিয় শিক্ষার্থী, মিল তার মতবাদ আলোচনা করতে গিয়ে মানুষের স্থান কি বা মানুষের মর্যাদা কি সে সম্পর্কে আলোচনা করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মানুষ সৃষ্টির সেরা জীব এবং মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি রয়েছে। বুদ্ধিবৃত্তি গুণটুকু থাকার কারণেই কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে মানুষ যে সৃষ্টির সেরা জীব হওয়ার কারণেই কিন্তু মানুষ উচ্চ স্তরের সুখ পেতে চায়, এবং মানুষের যে মর্যাদাবোধ, এই মর্যাদাবোধের কারণেই কিন্তু মানুষ নিম্ন স্তরের সুখকে বর্জন করে, এবং এই নিম্ন স্তরের সুখকে বর্জন করে মানুষ উচ্চ স্তরের সুখ পেতে চায়। এবং মিল মনে প্রাণে বিশ্বাস করেন যে যেখানে সর্বাধিক পরিমাণ স্বাধীনতা রয়েছে সেখানে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুখ প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ মানুষ যদি পুরোপুরি স্বাধীন হয় তাহলে মানুষ কিন্তু সুখ লাভ করতে পারবে, এবং সেই সুখটা সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষের মর্যাদা দেওয়ার সম্পর্কে মিল বলেন যে যোগ্য বিচারকদের দ্বারা অনুভূত অগ্রাধিকারের অর্থাৎ নিম্নস্তর বৃত্তির সুখের পরিবর্তে নির্ধারিত উচ্চস্তর বৃত্তির সুখের প্রাধান্য দেওয়ার চরম ভিত্তি হচ্ছে মর্যাদা বোধ। অর্থাৎ মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে আমাদের মধ্যে এক প্রকার মর্যাদা বোধ কাজ করে, এবং এই মর্যাদা বোধের কারণেই কিন্তু আমরা নিম্নস্তরের সুখের পরিবর্তে উচ্চস্তর বৃত্তির সুখ কামনা করে থাকি, এবং যোগ্য বিচারক দ্বারা নির্ধারিত এই উচ্চস্তর বৃত্তির সুখ আমরা মানুষের মর্যাদার কারণেই কিন্তু পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের মধ্যে যে এই যে মর্যাদা বোধ, অর্থাৎ মানুষ যে সৃষ্টির সেরা জীব, এই মর্যাদা বোধটা মানুষ যখন উপলব্ধি করার ফলেই কিন্তু মানুষ নিম্নস্তর বৃত্তির সুখকে বর্জন করে। অর্থাৎ নিম্নস্তর যে পশু, সেই পশুর সুখকে আমরা কিন্তু বর্জন করে থাকি বা পশুবৃত্তি থেকে আমরা নিজেকে বিরত রাখি, এবং উচ্চস্তর বৃত্তির সুখকে আমরা কামনা করি, বা উচ্চস্তর মানুষ যে সুখকে কামনা করে সেই সুখকে কিন্তু আমরা গ্রহণ করে থাকি। এই মর্যাদাবোধের কারণে কিন্তু কোন কাজটি মর্যাদাকর আর কোন কাজটি অমর্যাদাকর তা কিন্তু নির্ধারণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন কাজটি মর্যাদাকর আর কোন কাজটি অমর্যাদাকর এটি কিন্তু নির্ধারিত আমরা করি বিচার বুদ্ধির দ্বারা। তাছাড়া নৈতিকভাবে কোন কাজটি ভালো বা কোন কাজটি মন্দ তার ক্ষেত্রে মিল অভিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় মেনে নিতে বলেছেন। অর্থাৎ অভিজ্ঞ বিচারক মণ্ডলী যারা কোন কাজটি ভালো তার পক্ষে রায় দিবেন সেই কাজটি আমরা গ্রহণ করব, এবং অভিজ্ঞ বিচারক মণ্ডলী নৈতিকভাবে কোন কাজটি মূল্যহীন বা নৈতিকভাবে কোন কাজটি গ্রহণযোগ্য নয় সেই কাজটি বর্জন করতে হবে। এই জন্য মিল অভিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় মেনে নিতে বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের মধ্যে যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি গুণটুকু রয়েছে, এই গুণের মধ্যে যে বুদ্ধিবৃত্তি গুণ, এই বুদ্ধিবৃত্তি গুণটা বলতে কিন্তু আমরা মানসিক ক্ষেত্রকে বুঝে থাকি। অর্থাৎ বুদ্ধিবৃত্তি দ্বারা মানসিক ক্ষেত্রকে নির্দেশ করা হয়ে থাকে, এবং যা একটি পশুর জীববৃত্তির চেয়ে উচ্চ স্তরের। এ কারণে যা পশুদের সুখ হতে পারে তা মানুষের জন্য কখনো সুখ বয়ে আনতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে মিল এখানে গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হলো মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য রয়েছে, এবং মানুষের যে মর্যাদা, এই মর্যাদার কারণেই কিন্তু এই পার্থক্যটুকু আমরা সহজেই বুঝতে পারি। এজন্য যেখানে মানুষের সুখ রয়েছে সেই সুখটাকে কিন্তু কখনোই পশুর সুখের সাথে তুলনা হতে পারে না। অর্থাৎ যা মানুষের জন্য সুখকর তা কখনো কিন্তু
পশুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, আবার যা পশুর ক্ষেত্রে প্রযোজ্য তা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। এ কারণে যা পশুতে সুখ, সেই সুখ কখনোই মানুষের জন্য সুখ বয়ে আনতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য মিল তার নৈতিক মতবাদে মানুষের যে মর্যাদা সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে একটি সুখী শূকর হওয়ার চেয়ে অসুখী মানুষ হওয়া অনেক ভালো, আবার একটি সুখী মূর্খ হওয়ার চেয়ে অসুখী সক্রেটিস হওয়া অনেক ভালো। এই কথাটির তাৎপর্য হলো যে শত দুঃখী হলেও মানুষের জীবনের যে মর্যাদা তা কখনো সুখময় শূকরের জীবনের চেয়ে অনেক ভালো। অর্থাৎ মানুষ যত দুঃখ কষ্টেই থাকুক না কেন, মানুষের জীবনে যতই দুঃখ বা কষ্ট থাকুক না কেন, সে মানুষের মর্যাদা অবশ্যই একটি সুখী জীবের চেয়ে বা একটি সুখী প্রাণীর চেয়ে, অর্থাৎ একটি সুখী শূকরের জীবনের চেয়ে অনেক শ্রেষ্ঠ। অর্থাৎ মানুষের মর্যাদা তিনি এই যে প্রাণীর চেয়ে অনেক উপরে দিয়েছেন বা জীবের চেয়ে তিনি অনেক উপরে দিয়েছেন। অর্থাৎ মানুষ যতই দুঃখে কষ্টে থাকুক না কেন, তারপরও মানুষের স্থান একটা সুখী প্রাণী বা সুখী শূকরের চেয়ে অনেক ভালো। অর্থাৎ মানুষের মর্যাদাবোধ থেকে মানুষ যে সুখ পায় তার গুণগত শ্রেষ্ঠতার জন্যই মানুষ নিম্ন স্তরের সুখকে ত্যাগ করে থাকে। অর্থাৎ মানুষ যখন উপলব্ধি করে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তখন মানুষ কিন্তু নিজে নিজেই একটা মর্যাদাবোধ লাভ করে বা মানুষ একটি মর্যাদার স্থান পেয়ে যায়। এবং এই মর্যাদার কারণেই কিন্তু বা এই যে শ্রেষ্ঠতার কারণেই কিন্তু মানুষ উচ্চ স্তরের সুখ পেয়ে থাকে বা উচ্চ স্তরের সুখ কামনা করে, এবং এই মর্যাদার কারণেই কিন্তু মানুষ যে নিম্ন স্তরের যে সুখ, সেই নিম্ন স্তরের সুখকে ত্যাগ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে মিলের নৈতিক মতবাদ, সেই নৈতিক মতবাদ সম্পর্কে প্রাথমিক আলোচনা করলাম। অর্থাৎ তিনি নৈতিক মতবাদ বলতে মূলত তিনি তার উপযোগবাদকেই নির্দেশ করেছেন। অর্থাৎ সে মতবাদ অনুযায়ী সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ কামনা করা উচিত, সেই মতবাদটিকেই তিনি নৈতিক মতবাদ বলেছেন। এবং এই নৈতিক মতবাদের ক্ষেত্রে বিবেকের ভূমিকা কী? অর্থাৎ আমরা বিবেক বলতে যে মানুষের মধ্যে একটি বৃত্তি বা নীতিকে বুঝে থাকি, যা আমাদেরকে কাজের ভালো মন্দ বা ন্যায় অন্যায় নির্দেশ করতে সাহায্য করে। সেই বিবেক কিভাবে কোন কাজটি ভালো বা কোন কাজটি মন্দ সে বিষয়ে ভূমিকা পালন করে সে সম্পর্কে মিল আলোচনা করেছেন। এবং এই আলোচনার ক্ষেত্রে তিনি দুই প্রকার শক্তির কথা বলেছেন, এক হলো বাহ্যিক অনুমোদন, আর এক হলো তিনি অভ্যন্তরীণ অনুমোদন। অর্থাৎ নৈতিকভাবে কাজ করতে গিয়ে বাহিরের কিছু কিছু বিষয় আমাদেরকে সেই কাজটি করার জন্য শক্তি দেয়, আবার কোন কাজটি ভালো বা মন্দ তা নির্ধারণ করার জন্য আমাদের ভিতরে একটা অভ্যন্তরীণ অনুমোদনের কথা বলেছেন। অর্থাৎ আমাদের ভিতরে এক প্রকার সূক্ষ্ম অনুভূতির শক্তির কথা বলেছেন, যে শক্তিকেই মিল বিবেক বলেছেন। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিল তার নৈতিক মতবাদ আলোচনা করতে গিয়ে মানুষের মর্যাদার বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং মানুষের মর্যাদার বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং মানুষের মধ্যে যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি রয়েছে, এই বুদ্ধিবৃত্তি গুণটুকু থাকার কারণেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব। এবং এই যে মানুষ নিজেকে যে শ্রেষ্ঠ, এই মর্যাদা বোধের কারণেই কিন্তু মানুষ নিম্ন স্তরের সুখকে বর্জন করে এবং উচ্চ স্তরের সুখ মানুষ পেয়ে থাকে। এবং এই উচ্চ স্তরের সুখের কারণেই বা মানুষ মর্যাদা বোধের কারণেই মানুষ যত দুঃখে কষ্টেই থাকুক না কেন, তারপরেও কিন্তু মানুষ যে নিম্ন স্তরের যে জীবগুলো রয়েছে, সেই নিম্ন স্তরের জীবগুলো যত সুখী হোক না কেন, তারপরেও কিন্তু মানুষ সেই নিম্ন স্তরের জীবের চেয়ে কিন্তু মানুষ শ্রেষ্ঠ। এই জন্য মিল তার নৈতিক মতবাদে মানুষের মর্যাদাবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে একটি সুখী শূকর হওয়ার থেকে একজন অসুখী মানুষ হওয়া অনেক ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে তোমাদের এই কোর্সের যে অপর অংশ ইমানুয়েল কান্টের নীতি দর্শন বা ইমানুয়েল কান্টের যে নৈতিক মতবাদগুলো রয়েছে, সেই নৈতিক মতবাদ সম্পর্কে আলোচনা করব। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।